খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আর আজকে এক্সপ্রেস নিউজে শুধু খবর নেওয়া নয়, খবর দেওয়া নয়। আজকে অত্যন্ত পরিচিত একটি মুখ, রাজনৈতিক অর্থাৎ পশ্চিমবাংলার একেবারে রাজনৈতিক আখাড়ার অত্যন্ত পরিচিত মুখ। আর সেই পরিচিত মুখের সাথেই একান্ত আলাপচারিতায় আজকে আপনাদেরকে উপহার দেব আজকের এই এপিসোডটা, যেটার নাম এক্সপ্রেস অনলাইন। আর এই এক্সপ্রেস অনলাইনেই আজকে আপনারা দেখতে পাবেন সেই পরিচিত মুখ, যার এই সমগ্র জেলা, পশ্চিমবঙ্গের একটা বড় জেলা জুড়ে বলা যেতে পারে একটার পর একটা জেলা, 3-4টে জেলাকে ধরেই কিন্তু তার আধিপত্য। ভাবছেন কার কথা বলছি? হতে পারে আপনারা ঠিক ধরেছেন। আসুন পরিচয় করে দিই সেই মানুষটার সাথে। প্রথমেই স্বাগত এক্সপ্রেস অনলাইনে। দাদা, আপনাকে আমরা কথা বলছি জিতেন্দ্র তিওয়ারির সাথে, অত্যন্ত পরিচিত মুখ, এবং সেই পরিচিত মুখ আজকে আমাদেরকে অনেক কথা বলবেন। একেবারে অকপট আমরা বিভিন্ন কথা তার মুখ থেকে শুনে নেব, যে কথাগুলো সচরাচর একেবারে রাজনৈতিক প্রেক্ষাপটে বলা যেতে পারে চায়ের দোকানে কোথাও না কোথাও একেবারে এরমভাবে শোনা যায়। আর মাঝে মাঝে রাস্তায় কান পাতলেও কিন্তু অনেক কথা শোনা যায়। গল্পে কতটা সত্য কতটা মিথ্যে সেই নিয়ে কিন্তু আজকের এই আলোচনা। দাদা, প্রথমেই আসবো যে একেবারে এই যে আপনার যে তৃণমূল কংগ্রেসে যে প্রথম আপনার যে কেরিয়ার শুরু, তারপরে সেখান থেকে আপনি একেবারে ছেড়ে যাওয়া, আবার একটা দলে একবার দুবার এরমভাবে এই যে আপনার যে ওঠা পড়া, তাতে তো একটা বৃহৎ অভিজ্ঞতা। একটু যদি শেয়ার করেন আপনার সেই অভিজ্ঞতার কথা। না, দেখুন, 2020 সালে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত রাজনৈতিক সম্পর্ক বিচ্ছেদ করে দিয়ে ভারতীয় জনতা পার্টির বৃহৎ পরিবারের সদস্য হয়েছিলাম। প্রায় 4 বছর হয়ে গেল। এখন আবার সেই পুরনো ঘটনা রোজ রোজ এই নিয়ে আলোচনা, আমার মনে হয় না এটা ঠিক। এটা পলিটিক্যাল, এখন আমার কর্মকাণ্ড চলছে 4 বছর ধরে, আমরা পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে ব্যস্ত, আমাদের মেম্বারশিপ ড্রাইভ চলছে, দল যে কাজ দিয়েছে সেই কাজ নিয়ে আলোচনা করাটাই আমার মনে হয়। 4 বছর আগে কি ঘটেছিল সেটা অনেকবার মানুষের সামনে এসছে, মানুষ নিজের মতো করে তার ব্যাখ্যা করেছে, কেউ ভালো বলেছে, কেউ মন্দ বলেছেন, সেটা মানুষের অধিকারের মধ্যে পড়ে। এখন যেটা করছে সেটা নিয়ে আলোচনা হলেই ভালো। বেশ, যদি আপনার কথাটাই আমি যদি ধরে নিই যে মানে এখন যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে যদি মানে সত্যি মূল্যায়ন করতে হয়, তাহলে এই দীর্ঘ সময় ধরে যে আপনার একটা পথ চলা, কার্যত আপনার বয়স নিয়ে এখন হয়তো কথা বলাটা উচিত নয়, বা অনেকে মনে করেন উচিত। আমি বয়সটাকে এখানে শুধুমাত্র উল্লেখ করলাম, ওই 40-45-এর যে বয়সের যে সীমারেখাটা, সেইটা আপনি পার করে গেছেন। কিন্তু রাজনৈতিক যে আপনার যে পথ চলা, তার যে একটা ভান্ডার, একটা মারাত্মক ভান্ডার, সেই মারাত্মক ভান্ডারে আমি আজকে যেটা জানতে চাইব যে এই যে পরিবেশ, এই যে রাজনৈতিক প্রেক্ষাপট, আজকে যে পশ্চিমবাংলায় যে রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে, এটা আপনাকে কতটা সমৃদ্ধ করে, কতটা আপনাকে ভালো লাগায়, নাকি হতাশ করে দেয়? দেখুন, প্রত্যেক ব্যক্তিরই একটা ব্যক্তিগত জীবন থাকে, আর বেশ কিছু ব্যক্তি থাকেন সমাজে যারা ব্যক্তিগত জীবন নিয়ে তার জীবন শেষ হয়ে যায়। আবার এই সমাজে আরও অনেক ব্যক্তি থাকেন যারা ব্যক্তিগত জীবনের পরিধির বাইরে গিয়েও
সমাজের জন্য কিছু করতে চান। কেউ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেন, কেউ সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেন, বিভিন্ন সমাজের বিভিন্ন ঘটনাবলী মানুষকে অনেক অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত করতে সাহায্য করে, বাধ্য করে। আমিও ঠিক একইভাবে ছাত্র রাজনীতি থেকে স্টুডেন্ট পলিটিক্স করতাম, তারপর সমাজের যে বিভিন্ন কর্মকাণ্ড ঘটতো সেটা দেখে আমার মনে হয়েছিল যে না, যে পলিটিক্যাল অ্যাক্টিভিটি সেখানেও যুক্ত থাকা উচিত, সে কাজে নিজেকে যুক্ত করেছিলাম। এবং পরবর্তী ক্ষেত্রে তখন যে সমস্যা ছিল তার সমাধানের জন্য যে লড়াই লড়া উচিত সেটা লড়েছি। বর্তমানে একবার যখন একটা রাজনৈতিক পরিসরে একটা মানুষ যুক্ত হয়ে যায়, তখন বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা মানুষের সামনে আসে, যেটা আমরা ফিল করি সেই সমস্যা সমাধানের জন্য ডেমোক্রেটিক লড়াই আমাদের পথ, সেই পথ আমরা বেছে নিই। বর্তমানে এখন আমাদের পশ্চিমবঙ্গে যা বর্তমান অবস্থা, সেই অবস্থায় আমার যা করণীয়, আমার দলের যা করণীয়, দল যে কাজ দিয়েছে সেটা সুচারুভাবে করার চেষ্টা করে যাচ্ছি। এবং হ্যাঁ, এটুকু বলতে পারি যে পলিটিক্যাল লাইফ স্টার্ট করার সময় যে সমস্যাগুলো দেখেছিলাম, বেকারত্ব, সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কার, বিভিন্ন অন্য ধরনের ব্যক্তিরা যারা সমাজের কন্ট্রোল যাদের হাতে থাকা উচিত না, তারা রাজনৈতিক পরিসর নিজের কবজায় নিয়ে নিয়েছেন, তখন যেটা দেখেছিলেন, এবং তখনও বেশ কিছু ভালো ব্যক্তি ছিলেন যারা চাইছিলেন যে সমাজের জন্য গঠনমূলক কিছু করব, সমাজকে কিছু দেব। এবং এখন ওই সমস্যাগুলো কিন্তু রয়ে গেছে, অনেক ফর্ম চেঞ্জ হয়েছে কিন্তু রয়ে গেছে। এখনো অনেক এমন ঘটনাবলী ঘটছে যেটা দেখে মনে হবে যে সমাজের কন্ট্রোল হয়তো কিছু দুষ্ট ব্যক্তিদের হাতে চলে গেছে। আবার কিছু কিছু এমনও ঘটনা ঘটছে যেটা দেখে মনে হয় যে না, এখনো মানুষ কিন্তু যারা পজিটিভ কাজ করেন, যারা সমাজের জন্য ভালো ভাবেন, যারা মানব সমাজের জন্য ভালো ভাবেন, তাদের হাতেই কন্ট্রোলটা রয়েছে। এই দুটোই নিয়েই চলতে হয়। তো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে আমাদের কাজ হয় যে সমাজের ভালোর জন্য যারা কাজ করছেন সেটাকে সমর্থন জানানো, আর সমাজের বিভাজন তৈরি করার জন্য যারা কাজ করছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের যে অধিকার আছে সেই অধিকার প্রয়োগ করে তার বিরোধিতা করা, সেটাই করে যাচ্ছি। বিস্তারে আপনার এই কথাটাই, একটা কথা কিন্তু বারবার আমাকে স্ট্রাইক করছে, মানে দুটো দিক আছে। একটা হচ্ছে যে আপনি যে দলে আজকের তারিখে আছেন সেই দলের একটা ভূমিকা, এবং সেই দলের আপনার প্রতি যে আচরণ সেইটা নিয়ে একটু জানবো। এবং একই সাথে যে কথাটা আপনি বললেন যে একটা ইংরেজিতে কথা আছে, ডু নট হিট বিলো দ্য বেল্ট। এই যে সেটা রাজনৈতিক প্রেক্ষাপট হতে পারে, সেটা ব্যক্তিগত জীবন হতে পারে, খেলা হতে পারে, জীবনের বিভিন্ন অঙ্গতে হতে পারে। এই যে বিলো দ্য বেল্ট, আমরা সম্প্রতি একটা জিনিস লক্ষ্য করেছি, আপনার সম্প্রতি মেয়ের বিয়ে ছিল, সেই সময় একটা কানা ঘোষা শোনা গেছিল যে কোনো এক ব্যক্তি নাকি বলেছেন যে আপনার মেয়ের বিয়েতে যেন নির্দিষ্ট কোনো দলের লোকেরা যেন তারা না যায়, অথচ সেই ব্যক্তির সাথে কোনো এক সময় বা তার পরিবারের সাথে আপনার একটা অত্যন্ত হৃদ্যতা ছিল। এই যে রাজনীতি করতে এসে মানে একটা যে লাইন টানা, সেই লাইনটা কি আজকে আপনি কোথাও দেখতে পান? দেখুন, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকেও ওই লেভেলে নামতে হবে, এবং যদি কোনো ব্যক্তি এই ধরনের কোনো কথা বলে থাকেন, এবার তার জবাব যদি আমি দিই তাহলে স্যার আমাকেও সে একই কাজ করতে হবে, এবং একটা ভুল কাউন্টার করতে গিয়ে আরেকটা ভুল করা ঠিক না। যা হয়েছে আমি ভুলে গেছি, এসব নিয়ে আমি কোনো চর্চা করতে চাই না, ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করতে চাই না। প্রত্যেক ব্যক্তিরই স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে, যে যেভাবে তার মত প্রকাশ করতে পারে, এবং জনগণ সেটা ঠিক করে যে কোনটা গ্রহণ করা উচিত, কোনটা বর্জন করা উচিত। আমি পার্সোনালি কারণ মন্তব্যের পরিপ্রেক্ষিতে, যেহেতু আমার পরিবারের সংক্রান্ত এই মন্তব্য, আমি পার্সোনালি কারো মন্তব্য নিয়ে কোনো কথা কিছু আর বলতে চাই না। বেশ, তাহলে দর্শকদের একটা কথা বলে রাখি যে বিখ্যাত সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটা লাইন ছিল যে অ্যান আই ফর অ্যান আই, এটা কখনো একটা আন্ডারলাইন হতে পারে না, বা এটা কোনো স্টেটমেন্ট হতে পারে না। তার একটাই কারণ যে চোখের বদলে চোখ নেব, এই থিওরিটা একদম ঠিক নয়। এমনটাই কিন্তু আজকের তারিখে 2024-এ জিতেন্দ্র তিওয়ারি বলছেন। তাহলে দাদা, আপনাকে পরবর্তী প্রশ্নটা আমাকে করতেই হচ্ছে এইটার রেশ ধরেই, যে দলে এই যে দলটাকে আপনি ভালোবেসে, যার আদর্শ দেখে বা তার ভালো মন্দ যা কিছু আপনি বিবেচনা করেছেন, অবশ্যই বিবেচনা করেছেন, সেই দলে গেছেন,
এই দলে যাওয়ার পরে আজকে যে পরিস্থিতিতে এই জেলাগুলোর মধ্যে বিশেষ করে আসানসোল, দুর্গাপুর এবং এই জায়গাগুলোতে আপনাদের যে এমপি, আপনার যে এমএলএ, তাদের ভূমিকা নিয়ে মানে তারা কতটা আপনাকে সাপোর্টিভ মেজারে নিচ্ছেন বা আপনি তাদেরকে কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, এইটা কি বলবেন? না দেখুন, যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যখন আপনি যুক্ত হবেন তারপর আপনার রোল কি হবে সেটা সে রাজনৈতিক দল ঠিক করে দেয়। সে রোল আপনাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে, আপনাকে দেয়াল লেখন করতে হতে পারে, আপনাকে মেম্বারশিপ ড্রাইভে সে দল যুক্ত করতে পারে, সে দায়িত্ব দিতে পারে, আবার আপনাকে বলতে পারে যে অন্যান্য যে দলের কাজ হয় সে কাজ করুন। এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে এটা বরাবরই আমরা করেছি যে দলের সঙ্গে যুক্ত থাকবেন সেই দল বিভিন্ন সময় যে নির্দেশ দেবেন সেই নির্দেশ মেনে কাজ করতে হবে। আমি যখন থেকে ভারতীয় জনতা পার্টির সদস্য হয়েছি তারপর থেকে দল বিভিন্ন টাইম আমাকে যে কাজে লাগাতে চায়, যেভাবে যা করতে বলে সে কাজ নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করি। এর বাইরে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটার বেশি গুরুত্ব আছে কোনটার কম গুরুত্ব আছে এটা আমরা বিচার করি না। সব কাজই দলের জন্য প্রয়োজনীয় এবং এটা দেখার জন্য আমার চেয়ে আরো সিনিয়র দলের নেতৃবৃন্দরা আছেন, তারা এটা দেখেন যে কাকে দিয়ে কোন কাজটি করানো যাবে এবং টাইম টু টাইম তারা এটা সিদ্ধান্ত নেন। তারা যখন যে সিদ্ধান্ত নেন সেটা মানতে হয় সবাইকে। আমার নিয়ে তারা যখন যে সিদ্ধান্ত নেন সেটা মানার চেষ্টা করি। যদি তাই বলেন মানে একেবারেই আপনার কথাটাই ধরে নিলাম, একেবারে দল নির্দিষ্ট করে দেবে এবং একনিষ্ঠ কর্মী হিসেবে আপনাকে সেই দলের দায়িত্ব পালন করতে হবে, তাহলে অবশ্যই জিতেন্দ্র দা এই প্রশ্নটা কিন্তু থেকেই যাবে। মানে ধরে নিন আমি এবার একেবারে যেহেতু সে ইলেক্টেড বাই দ্য পিপল, আমি নাম নিয়েই বলছি, মানে গত নির্বাচনে দুজনের ভূমিকা মানে লক্ষণ শেঠ একটা দিকে, অন্যদিকে একেবারে অগ্নিমিত্রা পাল, তারা এই যে ক্যান্ডিডেট করা, অত্যন্ত দেরি করে সেই ক্যান্ডিডেট লিস্ট আসা এবং কোথাও না কোথাও হাওয়ায় একথা কিন্তু ভেসে উঠেছিল যে জিতেন্দ্র তিওয়ারি এই জায়গায় বা এই জেলাগুলোর মধ্যে কোথাও একটা ক্যান্ডিডেটের যে একটা যে জায়গা তৈরি হওয়া, সেই জায়গাটা কিন্তু তৈরি হয়েছিল। এটাকে আপনিও অস্বীকার করতে পারবেন না, তার কারণ সাধারণ মানুষের মুখে মুখে এটা ছিল এবং চায়ের দোকানে এই আড্ডায় আলোচনা এই ভাষাগুলো উঠে এসেছিল। ফলে এই যে দুজন, তাদের সহযোগিতা পাওয়া এবং আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, সব মিলিয়ে বিষয়টা কি ছিল? না দেখুন, কোনো ব্যক্তিকে তারা সহযোগিতা করবেন কেন? অগ্নিমিত্রাদির কথা বলুন বা লক্ষণদার কথা বলুন, কোনো ব্যক্তিকে তারা সহযোগিতা করবেন কেন? তারা দলকে সহযোগিতা করবেন। দল নিশ্চয়ই তাদের কাছে টাইম টু টাইম পরামর্শ নেয় এবং তারা গ্রাউন্ড রিয়েলিটি যেটা ফিল করবে সেটা দলকে জানাবেন। কোনো ব্যক্তি এই ভারতীয় জনতা পার্টিতে আমি যেটা ফিল করেছি, কোনো ব্যক্তি আরেকটা ব্যক্তিকে সাহায্য করলো এবং সেই সাহায্য নিয়ে কোনো ব্যক্তির পলিটিক্যালি খুব রাইজ করলো, এটা এই দলে হয় না। অবশ্যই বিভিন্ন নেতা নেত্রীর অভিজ্ঞতা আছে এবং সেই অভিজ্ঞতা তারা দলের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী ক্ষেত্রে দলের নিজস্ব কিছু ইনপুট থাকে, সেই ইনপুট নিয়ে সবকিছু পর্যালোচনা করে দল একটা সিদ্ধান্ত নেয় এবং অল ইন্ডিয়া পার্টি যেহেতু সারা ভারতবর্ষ জুড়ে তাদেরকে ক্যান্ডিডেট দিতে হয়, বিভিন্ন ফেজে ইলেকশন হয়েছে, বিভিন্ন ধাপে কমিটি আছে, তারা পর্যালোচনা করেন। ন্যাচারালি যেহেতু অল ইন্ডিয়া দল এবং বিভিন্ন ফেজে তাদেরকে ক্যান্ডিডেট ঘোষণা করতে হয়, সেজন্য একটা প্রসেস একটু লম্বা, সেজন্য একটা বেশি সময় লাগে। কিন্তু তার মানে এটা না যে কেউ কাউকে ক্যান্ডিডেট হতে দেননি বা কেউ কাউকে ক্যান্ডিডেট হতে বাধাও দিয়েছেন, সেই কারণে দল এটা দেরি হয়েছে তা না। দল যেটা মনে করেছে, যাকে বেস্ট মনে করেছে, যার উইনেবিলিটি দেখেছে, দলের মনে হয়েছে যে জিততে পারবে তাকে ক্যান্ডিডেট করেছে। পরবর্তী ক্ষেত্রে আমরা আপ্রাণ চেষ্টা করেছি, আমরা মানে আমারও কথা বলতে পারি, অগ্নিমিত্রা যেহেতু নিজে ক্যান্ডিডেট ছিলেন অন্য জায়গায়, কিন্তু তারও যা টিম ছিল তারা চেষ্টা করেছে, লক্ষণ ঘুরিয়ে চেষ্টা করেছে, সবাই আমরা চেষ্টা করেছি। হ্যাঁ, এটা আমাদের ব্যর্থতা যে দলের ক্যান্ডিডেটদেরকে আমরা জয়লাভ করাতে পারিনি, তার দায়িত্ব সব আমরা নিচ্ছি। তাহলে তো দুটো প্রশ্ন একদম সরাসরি একদম রাখতেই হয়। ধরুন আপনাদের ক্যান্ডিডেট ছিলেন দিলীপ ঘোষ, এবার দিলীপ ঘোষকে সেই পরাজয়টা মেনে নিতে হয়েছে। আপনারা বলবেন ফিনোমিনালি এটা হচ্ছে একেবারে ইলেকশন প্রসেস, মানুষ ভোট দেয়নি বা মানুষের ভোটে ভাগাভাগি হয়েছে, সেই ভোট সেখান থেকে হার জিত হয়েছে। তাহলে আমাকে একটা জিনিস স্মরণ করিয়ে দিতে হবে আপনাকে, 2015 সময় আপনি যখন মেয়র ছিলেন সেই সময় আপনাকে দেখা যেত একেবারে লিটারালি, এখনো বোধহয় মানুষ সেই মানে আসানসোলের মানুষ
দুর্গাপুরের মানুষ এবং যারা আপনাকে চেনেন, আপনার যারা অনুগামীরা আছেন তাদের বাদ দিয়ে সাধারণ মানুষের কথা বলছি, তারা কিন্তু সবাই রিকল করবেন, এটাকে স্মরণ করবেন যে একেবারে বারমুডা পরে একটা সাইকেল নিয়ে, মানে একটা সময় আমরা দুর্গাপুরে আসানসোলে এই কথাটা শুনতাম যে হলিউডে দাবাং আছে সালমান খান আর আসানসোলে দাবাং আছে জিতেন্দ্র তিওয়ারি। আপনাকে প্রশাসনের কর্তা ব্যক্তিরা তারা ভয় পেতেন, তার কারণ যে কোনো সময় আপনি পৌঁছে যেতেন এবং সবথেকে বড় কথা একটা সাইকেল নিয়ে প্রত্যেক দিন একেবারে যাকে বলে ফেরি করা, যে কোথায় কার কি সমস্যা আছে। আমার মনে আছে একটা পুরো সময়ের কথা, একদিন সকালবেলা একটি কল থেকে জল পড়ছিল, সেই পাশের বাড়িকে আপনি বারান্দা থেকে ডেকে বলেছিলেন যে দয়া করে বাড়ি থেকে বেরিয়ে এসে একটু কলের মুখটা বন্ধ করে দেবেন যাতে জল অপচয় না হয়। এই কাজটা আপনারই দলের লোক যারা নির্বাচিত, একেবারে মানুষের দ্বারা নির্বাচিত, আমি নাম করে বলছি লক্ষণ শেঠ এবং অগ্নিমিত্রা পাল, এদের কি আপনি দেখতে পান যে এই ভূমিকাটা, মানে আপনি যে ভূমিকাটা যে ভূমিকায় ছিলেন সেইটার কাছাকাছি কোথাও আছে এরা? দেখুন, প্রশাসনিক দায়িত্ব তো বাংলার মানুষ আমাদের দলকে দেয়নি। অগ্নিমিত্রাধীন হন বা লক্ষণ ঘুরুই হন, তাদের কাছে সে অধিকার নেই যে তারা বিভিন্ন মিউনিসিপ্যাল সার্ভিস বলতে যেটা বোঝায় সেখানে ইন্টারফেয়ার করতে পারবেন। এবং পশ্চিমবঙ্গে এমন সিস্টেম আছে, আপনি দেখবেন যে ভারতবর্ষে যে কোনো রাজ্যে দেখবেন যে যারা প্রধান শাসক দল থাকে তারা যে কোনো কর্মকাণ্ডে ডেভেলপমেন্টের প্রসেসে বিরোধী যারা রাজনৈতিক দল তাদের প্রতিনিধিদেরকে যুক্ত করে। কিন্তু পশ্চিমবঙ্গে এই ঘটনা বিরল। আপনি দেখবেন যে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংগুলো হয় সেখানে শাসক দলের বিধায়করা থাকেন, শাসক দলের সাংসদরা থাকেন, কিন্তু যেহেতু বিরোধী দলের সাংসদ বিধায়ক যারা আছেন তাদেরকে ডাকাই হয় না, তাদেরকে ওই প্রসেসে রাখাই হয় না। ন্যাচুরালি ইচ্ছা থাকলেও, অগ্নিমিত্রা পাল বলুন, লক্ষণ ঘুরুই বলুন, আমাদের অজয় পোদ্দার আর একজন বিধায়ক আছেন, এদের ইচ্ছা থাকলেও যেহেতু শাসক দল তাদেরকে সে পরিসরটাই দেয় না, কাজ করার পরিসরই দেয়নি। আজ পর্যন্ত আমি দেখিনি যে মিউনিসিপ্যাল সার্ভিসের সঙ্গে যারা যুক্ত আছেন বা জেলা পরিষদের সঙ্গে যারা যুক্ত আছেন একবারও তারা এই বিধায়কদেরকে নিয়ে মিটিং করেছেন যে না আপনাদের সাজেশন দিন কি করলে ভালো হবে। আর এরা তো জনগণ এদেরকে বিধায়ক করেছে, তাহলে এদেরকে অবজ্ঞা করাটাই সবসময় শ্রেয় মনে করেছে শাসক দলের যারা কর্তা ব্যক্তিরা আছে। ন্যাচুরালি এদেরকে কাজ করার সে পরিসরটাই দেওয়া হচ্ছে না। এবার এরা আপনি বলবেন যে এনারা কলতলায় গিয়ে বলবেন যে জল অপচয় করবেন না, তো সে অধিকার তো তাদেরকে দিতে হবে। সেটা মিউনিসিপ্যাল সার্ভিস তো অন্য লোকেদের হাতে, তৃণমূল কংগ্রেস নেতাদের হাতে আছে। জিতেন্দ্র দা, আপনি একেবারেই ঠিক কথা বলছেন, কিন্তু আমার ডিবেটের বিষয়টা হচ্ছে এইটা যে ধরুন মানুষ তো শেষমেশ ডেমোক্রেসিতে কি, মানুষ তো শেষমেশ তাদেরকে ভোটটা দিয়ে পাঠিয়েছেন যে তুমি আমার ফরিয়াদটা করবে। এখন তার ব্যাটেল লাইনে যদি কোনো রকম যদি সমস্যা থাকে বা কিছু থাকে, তাকেই সেটা অতিক্রম করতে হবে। তার জন্য সে নিজে আছে এবং তার দল আছে। আমি বলছি আপনার দলের জায়গা থেকে আপনি যেরকম একটা একনিষ্ঠ কর্মী, তিনিও একটা একনিষ্ঠ কর্মী, কিন্তু এদেরকে কি সাধারণভাবে মানুষের সাথে সেই স্ফিয়ারে দেখা যাচ্ছে? আমি সেইটা জানতে 100 বার দেখা যায়, মানুষের সঙ্গেও দেখা যায়, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাসেম্বলিতে এনাদের যে প্রশ্নগুলো তোলা উচিত, অ্যাসেম্বলিতে যদিও আমাদের পশ্চিমবঙ্গের অ্যাসেম্বলিতে বিরোধীদের কথা বলা খুব বেশি অধিকার নেই, কিন্তু যে প্রশ্নগুলো তোলা উচিত সেটা টাইম টু টাইম এনারা তোলেন। এবং আসানসোলের সমস্যার কথা, রানীগঞ্জের সমস্যার কথা, দুর্গাপুরের সমস্যার কথা আমি টাইম টু টাইম দেখেছি। বিভিন্ন যে পাবলিক সেক্টর ইউনিট আছে, তার যারা মন্ত্রী আছেন তাদের সঙ্গে গিয়ে যোগাযোগ করা, তাদের কাছে আবদার করা, তাদের কাছে এই সমস্যা তুলে ধরা, টাইম টু টাইম তারা করেন। এবার হলো যে তাদের এই যে কাজ করার যে ইচ্ছা, সেটাকে শাসক দল কতটা কাজে লাগাতে চাইছে। শাসক দলে তো সবসময় প্রচেষ্টা থাকে এদেরকে বসিয়ে রাখা। এরা বিধায়ক হয়ে গেছে, যেহেতু জনগণ এদেরকে বিধায়ক করেছে, যেহেতু জনগণ বিজেপিকে ভোট দিচ্ছে, তার শাস্তি দিতে হবে এদেরকে। মানে এক কথায় আপনি যেটা বলতে চাইছেন যে একটা পলিটিক্যাল বেনিফিট তৈরি করা। আমি এটাই জানতে চাইছিলাম যে এই পলিটিক্যাল বেনিফিট তৈরি করতে গিয়ে কোথাও নির্বাচিত মানুষগুলো তারাই কোথাও একেবারে পিছিয়ে পড়ছেন। এটাই মানে এই সংখ্যায় যেহেতু কমে গেছে, মানে একটা সময় তো ভারতীয় জনতা পার্টির একটা সময় মনে হয়েছিল যে তারা একটা বিরাট গ্যালাপ করে আসবে, কিন্তু সেই প্রদীপটাই কোথাও একটা নৃত্যে দেখা গেল, সংখ্যায় কমে গেল। দিলীপ দার মতন মানুষ, তাকে এই নির্বাচন হারতে হলো। সে যাই হোক না কেন, সে আপনাদের অবশ্যই একটা রণনীতি থাকবে, রাজনৈতিক জায়গা থাকবে, আদর্শ থাকবে, সেই জায়গা থেকে অবশ্যই আপনারা ফিরে আসবেন। আমি একটা অন্য বিষয়তে যাব, মানে ধরুন একটু রসিকতা করেই বলি, মানে এটা রাজনৈতিক রসিকতাই আপনি বলতে পারেন। মানে ধরুন আপনার তো দুটো টেস্ট আপনি পেয়েছেন, একটা সময় তৃণমূলে আপনি ছিলেন, এখন আপনি বিজেপিতে আছেন। তো আমি যদি আপনাকে বলি একদিকে অভিষেক, একদিকে মমতা, আর একদিকে নরেন্দ্র মোদী,
মানে এই তিনটের মধ্যে হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট, মানে আপনি তো এদের এই মানে এদের কাছাকাছি বা দলের জায়গা থেকে আপনি সাধারণ মানুষের হইতে এদের কাছাকাছি আপনি থেকে হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট, মানে এইটাকে দেখুন নরেন্দ্র মোদী আনপ্যারালাল, এটা সবাই স্বীকার করবেন এবং তৃণমূল কংগ্রেস যারা সমর্থক তারাও স্বীকার করেন। এবার মমতাদির সঙ্গে অভিষেকের মধ্যে কম্পেয়ার করাটা, এটা যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আছেন তারা সে কম্পারিজন করুন, এই কম্পারিজন করা আমার অধিকারের মধ্যে পড়ে না, আর আমি এটাতে ঢুকবো না। এটা তাদের দলের ব্যাপার, কে কাকে পছন্দ করেন, কে কোন গ্রুপে থাকবেন, কে কার দিকে থাকবেন, আদৌ কোনো গ্রুপ আছে কিনা সেটা তারা সিদ্ধান্ত নেন। আমি কেন বলতে যাব অন্য দলের কথা, আমি কেন বলতে যাব কে ভালো কে মন্দ? আর আমরা এটা আশা করবো যে আমাদের দলের নিয়েও কেউ না বলে এ ভালো এ মন্দ। আমাদের দলের নেতৃবৃন্দ আছে তারা ঠিক করবেন, ওনাদের দলে কার হাতে ব্যাটন থাকবে, কে কাকে অনুসরণ করবে, কে কার কথা শুনবে, সেটা ওনারা ঠিক করুন। আমাদের বক্তব্য হলো যে বাংলার মানুষকে যে প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেস দিয়েছিল, যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল, সে প্রতিশ্রুতি পালনে ব্যর্থ। বাংলার মানুষ কিন্তু এখন ফিল করছে যে তারা পরিবর্তনের ফলে যে সুফল পাবেন ভেবেছিলেন সে পরিবর্তন হলো না, এবং বর্তমানে বাংলার মানুষ পরিবর্তন চাইছে। যদি দাবির কথাই বলেন জিতেন্দ্রদা, তাহলে কিন্তু একটা কথা স্বভাবত উঠেই আসবে যে দাবি তো বিভিন্ন রকমের হয়, দৈনন্দিন জীবনে সাধারণভাবে মানুষ দাবি করে থাকে। আর সম্প্রতিকালে আমরা প্রচুর দাবি দেখেছি। একদিকে ডাক্তারদের দাবি হয়েছে, এই মুহূর্তে বাংলাদেশে একটা যেভাবে নিগৃহীত হচ্ছে একেবারে মাইনরিটিস, সেইটাকেও আমরা দেখেছি, আসবো সেই প্রসঙ্গে। কিন্তু তার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আপনার থেকে জানতে চাইব। ওয়েস্ট বেঙ্গল লিঙ্গুইস্টিক মাইনরিটি অ্যাসোসিয়েশন গতকালকে তারা একটা সভা করলো, এবং সেই সভায় কিন্তু একটা বড়সড় রকমের ভিড় জমলো। এই যে ভিড়টা জমলো, সেখানে আপনারা মূলত ছটা ভাষা নিয়ে, মানে ছটা মাইনরিটি ভাষাকে প্রাধান্য দিয়েছেন, হিন্দি, সাঁওতালি, উর্দু, নেপালি, উড়িয়া এবং গুরুমুখী। এই যে এইটাকে নিয়ে একটুখানি আপনি বলবেন, মানে এটা মানে কি? আপনি তো এর প্রেসিডেন্ট, আপনি তো প্রাধান্য তো আমি দিইনি, প্রাধান্য তো দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। যেদিন উনি মুখ্যমন্ত্রী হলেন তারপর প্রথম তার ক্যাবিনেট মিটিংয়ে পশ্চিমবঙ্গে বিভিন্ন ডাটার বেসিসে কোন কোন ভাষাকে লিঙ্গুইস্টিক মাইনরিটি মর্যাদা দেওয়া হবে সেটা তো ক্যাবিনেটে ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন। 2011 সালে সে সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু 2011 যখনই আপনি লিঙ্গুইস্টিক মাইনরিটি মর্যাদা দেবেন একটা ভাষাকে, পরবর্তী ক্ষেত্রে সেই মর্যাদা দেওয়ার পর সেই ভাষার জন্য কিছু কাজও করতে হয়। সেই কাজটি কিন্তু 2024 অবধি করা হলো না। এবং আপনি বাংলাদেশের প্রসঙ্গ টানলেন, আপনি পাকিস্তানের কথা বললেন। একদিকে যেখানে দেখছি আমরা যে বাংলাদেশ এবং পাকিস্তান তাদের শত্রুতা ভুলে গিয়ে কাছাকাছি আসছে, তখন আমাদের বাংলার মাটিতে এমন প্রচেষ্টা করা হচ্ছে বাংলার সন্তানরা নিজেদের মতো বিভাজিত হয়ে যায়, কে বাংলা ভাষী, কে হিন্দি ভাষী, কে উর্দু ভাষী, কে সাঁওতালি, আমাদেরকে বিভাজিত করার একটা চেষ্টা করা হচ্ছে। তো এই অবস্থায় আমরা কি করে চুপ করে থাকতে পারি? আমাদের শত্রুরা এক হচ্ছে আর আমরা ভাই ভাই একসঙ্গে থাকছিলাম, আমাদেরকে আলাদা করে দেওয়া হবে, বলা হবে তুমি ওর ভাষায় কথা বলবে না, তুমি এর ভাষায় কথা বলবে না। এটা যদি চলতে থাকে তার বিরোধিতা তো করতেই হবে, এবং সেই বিরোধিতা করার জন্য আমরা, এবং আমাদের মূল দাবি হলো, দেখুন আমি আবার বলছি যে একবার আমরা বলছি না এই ছটা ভাষার জন্য আমরা কাজ করতে চাইছি। আমরা চাইছি যে বাংলার যে মূল ভাষা বাংলা, সেটা পড়ার সুযোগ করে দেওয়া হোক সবাইকে। একবারও তো আমরা বলছি না সবাইকে হিন্দি বলতে হবে, হিন্দি শিখতে হবে না। যেদিন তাহলে যদি এইটা যদি ডিবেট হয়, মানে এটা আমি ডিবেটের মানে তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি, মানে ধরুন প্রতিবাদের ভাষা, এই প্রতিবাদের ভাষাতে আমরা ডাক্তারদের যখন ডাক্তাররা যখন একটা নির্ভয়াকে নিয়ে যখন একটা দাবি তুলেছে যে একদম বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, সেইখানে আপনার শীর্ষ নেতৃত্ব একেবারে বিরোধী দলনেতাকে আমরা শুভেন্দুদাকে দেখেছি যে একেবারে সরব হতে। আমরা একেবারে অন্য বিভিন্ন বিষয়ে তাকে সরব হতে দেখি। কিন্তু এই যে ভাষা, এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে সাধারণভাবে যদি কেউ কাউকে জিজ্ঞেস করে, সে বলবে না হিন্দি একটা রাষ্ট্রীয় ভাষা না, এটা তো একটা রিজিনাল ল্যাঙ্গুয়েজ। আর আপনারা সেই রিজিনাল ল্যাঙ্গুয়েজটাকে মাইনরিটির যে বড় একটা আখ্যা দিয়ে আপনি তার বিরুদ্ধে যে লড়াই, সেখানে কোথায় শুভেন্দুদাকে কেন দেখে? আপনার গতকালকে অর্জুন সিং ছিলেন এবং আরো বিখ্যাত মানুষরা ছিলেন, কিন্তু সেখানে শুভেন্দুদাকে দেখতে পেলাম না। মানে এই ইকুয়েশনটা দেখুন, ওটার অন্য একটা ওনার প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে উনি ছিলেন, উনি চেষ্টা করেছেন, আসার কথা ভেবেছিলেন, আসতে পারেননি। কিন্তু আমি বলি যে এটা শুভেন্দু অধিকারীর উপর নির্ভর করতে হবে কেন? আমাদের লিঙ্গুইস্টিক মাইনরিটি অ্যাসোসিয়েশনের যে আন্দোলন, সেই আন্দোলনের মূল বিষয় হলো, যেটা আপনিও সমর্থন করবেন, সবাই সমর্থন করবে, আমরা দুটো জিনিস চাইছি। আমাদেরকে
পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ে বাংলা ছাড়া অন্যান্য যে স্কুল আছে সেখানে এক সাবজেক্ট বাংলা কম্পালসারি পড়াতে হবে। আর আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি, বিহারের হিন্দি ভাষীদের কথা বলছি না, ইউপির হিন্দি ভাষীদের কথা বলছি না, পশ্চিমবঙ্গে যে অন্যান্য ভাষা লোকেরা থাকে তাদেরকে বহিরাগতা বলা চলবে না। 140 বছর, 50 বছর, 60 বছর, এই যে কথা আপনি বললেন যে বহিরাগত বলা চলবে না, মানে তাহলে কি মানে এটা তো সাধারণ মানুষের একটা রিয়াকশন হবে যে মানে ধরুন তিনি বিরোধী দলনেতা, আপনি জিতেন্দ্র তিওয়ারি, আপনি কালকে ডরিনায় একেবারে রানী রাসমণি রোডে অত বড় একটা মঞ্চ বেঁধে সেখানে মানুষের কাছে একটা দরবার করে বলছেন যে এই 6টা ভাষাকে মাইনরিটি, এটাকে স্বীকৃতি দিতে হবে। স্বীকৃতি দিয়েছে, আবার বলছি এটা ভুল হচ্ছে, স্বীকৃতি তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, কিন্তু যেটা সমস্যা হলো, দেখুন আমরা চাই যে বাংলার যে মূল ভাষা বাংলাকে ছেড়ে তো পশ্চিমবঙ্গে থাকতে হতে পারে না। ঠিক, বাংলা ভাষার সঙ্গে সঙ্গে আরো অনেক ভাষার ব্যক্তিরা এখানে থাকেন। আমরা চাই যে সেই ব্যক্তিদেরকে আস্তে আস্তে কিন্তু একটা টাইম ফ্রেমের মধ্যে বাংলা কালচারের সঙ্গে তারা যেন সমৃদ্ধ হয়, বাংলা কালচার যেন তারা বোঝার চেষ্টা করে, জানার চেষ্টা করে, এবং আলটিমেটলি এই যে ডিফারেন্স আছে, কালচারের ডিফারেন্স, সেটা কিন্তু শেষ করে দিতে হবে, সেটা ভয় দেখিয়ে হবে না। তো সেটার জন্য তো প্রথম কাজ হলো তাদেরকে বাংলা শেখাতে হবে। তো আপনি বলুন যে আপনি জিতেন্দ্র যখন এইটা বলছেন ভয় পেলে হবে না, কোথাও না কোথাও এই পুরো বিষয়টা তো মনে হচ্ছে যে শুভেন্দুদাই বোধহয় কোথাও একটা এই ভয়টা পাচ্ছেন। না যে যদি এইটা নিয়ে ইস্যুটা নিয়ে যাই, না একদম না, শুভেন্দুদাও ভয় পাবেন না, এবং আমি তো বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় পাওয়া দরকার নেই। আপনি বলুন না যে এটা আপনি তো বাংলায় কথা বলেন, বাংলা তো আপনি কি এটাকে সমর্থন করেন না যে আমি জিতেন্দ্র তিওয়ারির যারা পরিবার লোক তাদের বাংলা শেখার অধিকার আছে? আপনি কি বলবেন যে না রবীন্দ্রনাথ অন্য কেউ পড়তে পারবে না? অবশ্যই। জীবনানন্দের রূপসী বাংলা শুধু আপনার থাকবে, আমার থাকবে না। অবশ্যই। জীবন মিত্রকে আমি পড়তে পারবো না, নজরুলকে আমি জানতে পারবো না, এই অধিকার আপনার আছে। শরৎচন্দ্রের কোনোদিন এই প্রয়োজন হয়নি যে বাংলাকে লুকিয়ে রাখবো, বঙ্কিমের এই প্রয়োজন হয়নি। হঠাৎ আপনাদের কি প্রয়োজন হয় যে বাংলাকে লুকিয়ে রাখবেন? বিশ্বে কোনো ভাষা আছে যে ভাষা চায় যে অন্যান্য লোকেরা আমার ভাষা না জানুক? এই প্রথম দেখছি পশ্চিমবঙ্গে এমন চেষ্টা করা আছে যে বাংলা যেন কোনো সম্পত্তি, অন্য কাউকে পড়তে দেবো না, অন্য কাউকে জানতে দেবো না, অন্য কাউকে বাংলায় কথা বলতে দেবো না, অন্য কাউকে বাংলায় রচনা লিখতে দেবো না। এটা কেন করবেন আপনি? শুধু তথ্যের জন্য বলছি আর কি, মানে বাংলা সারা পৃথিবীতে 8ম লার্জেস্ট স্পিকিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে কেন আপনি আমাদেরকে এটা শিখতে দেবেন না, বুঝতে দেবেন না? এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলি যে আজ ধরুন যে পশ্চিমবঙ্গে অন্যান্য ভাষার যে বিদ্যালয় আছে সেখানে যদি একটা সাবজেক্ট বাংলা কম্পালসারি পড়ানো হয় তাহলে অন্তত 40,000 বাঙালি ছেলেমেয়েরা চাকরি পাবে। তারা যারা বাংলায় গ্রাজুয়েশন করে বসে আছে, যারা বাংলায় মাস্টার ডিগ্রি করে বসে, সেই স্কুলে তো বাংলার শিক্ষকতা করার জন্য টিচার লাগবে। তো প্রায় 40,000, এমন প্রত্যেক বিদ্যালয়ে যদি 2টো করে আপনি শিক্ষক ধরেন তো প্রায় 40,000 বাঙালি ছেলেমেয়েরা যারা গ্রাজুয়েশন করে বসে আছে তারা শিক্ষকতা করার সুযোগ পাবে। কেন তাদেরকে বঞ্চিত করা হবে? আমরা যেটা বুঝেছি যে অকারণে একটা আর্টিফিশিয়াল এনিমি তৈরি করার চেষ্টা হচ্ছে পশ্চিমবঙ্গে। তুমি চাকরি পাচ্ছ না, আচ্ছা তুমি চাকরি এই কারণে পাচ্ছ না যে অন্যান্য রাজ্যের যাদের অরিজিন তারা সব চাকরি নিয়ে নিচ্ছে, তোমার মাথার উপর ছাদ নেই। তো এই কারণে তোমার মাথার উপর ছাদ নেই যে অন্যান্য রাজ্যের যাদের অরিজিন তারা তাদের দোতলা দালান হয়ে গেছে। আর্টিফিশিয়াল একটা এনিমি তৈরি করার চেষ্টা হচ্ছে। এইটাই ব্যাখ্যা করতে হবে। তো মানে এইটা আপনার থেকে জানবো যে মানে এইটা কারা করছে? এটা তৃণমূল কংগ্রেস সমর্থিত কিছু কিছু ব্যক্তিরা আছেন যারা কিন্তু আমরা ফিল করি যে যারা বাঙালি না, প্রকৃত অর্থে তারা বাঙালি না। আমরা কালকেও বলেছি, আগেও দেখেছি যে যত পুরনো বাংলা, উত্তম কুমার, সুচিত্রা সেনের যত বাংলা সিনেমা দেখবেন তখন অবাংলা ভাষীরা যারা ছিল তারা যে রূপে ছিল সেই রূপে তাদেরকে দেখানো হয়েছে। দেখবেন তখন উত্তম কুমার, সুচিত্রা সেন কিন্তু ড্রাইভার, কোনো রাম সিং, শ্যাম সিং, কালু সিং এরকম থাকতো, মালি এই ফুল মে পানি ডালো এটা থাকতো। কিন্তু তো তখন যারা হিন্দিতে কথা বলতো তারা যে রূপে বাংলায় ছিল সেভাবে তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন তারা। তো আজকের দিনে কেন অ্যাকসেপ্ট করবেন না ভাই? আজকে এই যে আমাদের যে আজকে এই যে সভা, আজকে যে আপনার সাথে একান্ত আলাপচারিতা করছি, এখানে একটা কথা বলতেই হবে। মানে ধরুন কিছুদিন আগে আমাদের কাছে এরকম ফুটেজ ছিল, সেই ফুটেজ আমাদের আর্কাইভে এখনো আছে, যে পশ্চিমবাংলার প্রত্যন্ত কোনো একটা জায়গায় কোনো এক মহিলা এবং এক ভদ্রলোক, তিনি একটা দোকান দিয়েছেন, মানে একেবারে চাকা লাগানো গাড়ি, তাকে গিয়ে বাংলা পক্ষের, এই যে যারা বাংলা পক্ষ বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছেন, তারা এই বাংলা পক্ষের লোকেরা গিয়ে বলছেন আপনাকে পশ্চিমবাংলায় বাংলা শিখতে হবে। মানে এটা একটা মানে শিখতে হবে, মানে দাবি, মানে জোর। আপনি যে কথাটা বলছেন সেই তার ভেতরে একটা মধু মেশানো আছে, তার ভেতরে একটা আবেগ আছে, তার ভেতরে একটা
একটা অ্যাপ্রোচ আছে, কিন্তু ওই অ্যাপ্রোচ আর এই অ্যাপ্রোচ তো দুটো সমান নয়। তাহলে এই বাংলা পক্ষ কারা? আমি দেখুন কোনো সংগঠনের নাম নিতে চাই না, কিন্তু দেখুন যে কোনো ভাষা জোর করে কেউ কাউকে শেখাতে পারে না। আবার এটাও ঠিক, শেখার একটা আবার শেখা প্রয়োজনও আছে। ওই ব্যক্তিটাকে যদি বোঝানো যায় যে আচ্ছা বলুন তো, যে আজ যদি পশ্চিমবঙ্গে যারা বাংলা ভাষা যারা কথা বলে না, অন্যান্য ভাষায় কথা বলে, তারা যদি বাংলা ভাষায় কথা বলতে পারে তাহলে সুবিধা হবে না? তারা তো মুসলিমে কয়েকটা শহরের মধ্যে কাজ করতে হয়, তারা হয়তো ক্যালকাটা বা আসানসোল বা দুর্গাপুর বা শিলিগুড়ি ইন্ডাস্ট্রিয়াল টাউনের মধ্যে আছে, প্রত্যন্ত মুর্শিদাবাদে একটা গ্রামে গিয়ে তারা কোনো কাজ করতে পারবে না। কিন্তু আজ তারা যদি বাংলা শিখতে পারে, বাংলা বুঝতে পারে, বাংলা কালচারকে যদি অ্যাডপ্ট করে নিতে পারে, শুধু আমরা বলছি ভাষা শিখলে হবে না, আমরা বলছি একটা টাইম ফ্রেমের মধ্যে বাংলা কালচারটাকেও অ্যাডপ্ট করতে হবে। আমি যেখানে থাকি, এই বিপদ তারণী যে পরব হয়, রাত 10টা অবধি আমার পাশের কাকিমা কিন্তু অপেক্ষা করেছেন, আমার বাড়িতে 3বার খবর দিয়েছেন, এখনো বাড়ি ফেরেনি। যখন রাত্রে বাড়ি ফিরেছি, বাড়ি থেকে বারবার বলছি ওই কাকিমার ডাক ছিল, যাও একবার। কাল সকালে বলছে না, আজকেই যেন আমার সঙ্গে দেখা করে। আমি 10:40 তার বাড়িতে গেলাম, এবং তিনি যখন জেগেছিলেন যে তোর আমার হাতের উপর বেঁধে দিলেন বিপদ তারণী ফিত, আর আমাকে প্রসাদ দিলেন। কেন এত রাত জেগে আছো? বলছে না, তোর অনেক বিপদ হচ্ছে রে, তুই ভালো থাকবি। দেখ এটাকে কি বলবেন একেবারে, তা বলুন, তাহলে বলুন। আমার বাড়িতে, আমার ফ্ল্যাটে প্রায় ম্যাক্সিমাম বাঙালি লোকেরা। আপনি জানেন যে মাছ যারা বিক্রি করে, সকালে আছে মাছ চাই, ছট পুজো 3 দিন আগে ওই মাছ চাই, কাকিমা বলছে 2-3 দিন আসবি না, তো চলে গেল, মাছওয়ালা চলে গেল। আমি কাকিমা বললাম যে মাছ ছাড়া তোমার চলবে কি করে? বলছে না, তোদের ঘরে ছট পুজো না, 2 দিন আমাদের ঘরে মাছ আসবে না, 2 দিন পর খাবো, এখন 3 দিন তোরা পুজো করতে হবে, আগে ঠেকুয়া খাওয়াবি, তারপর মাছ খাবো। দিস ইজ বেঙ্গল। এই বেঙ্গলই ছিল। এই বেঙ্গলকে কেউ জোর করে বাংলা শিখতে হবে, জোর করে হিন্দি শিখতে হবে, ও বহিরাগত, ওই দেশওয়ালি, এইসব করে আমাদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করবো, আর আমরা চুপ করে বসে থাকবো। আর পাকিস্তান বাংলাদেশ এক হবে, পাকিস্তান বাংলাদেশ শত্রুতা ভুলে এক হবে, আর আমরা একসঙ্গে আছি। কাকিমা আমার হাতে বিপদ তাড়ানো ফিতে বেঁধে দেওয়ার জন্য রাত 10টাতে জেগে আছে, কাকিমা বলছে তোর ঘরে ঠেকুয়া প্রসাদ আমাকে দিয়ে যা, সেটাকেও ভেঙে দেবে মুসলিম কয়েকটা ব্যক্তি, আর আমরা বসে বসে দেখবো। এটা হবে না। দর্শকদের একবার বলি যে এই যে জিতেন্দ্র তিওয়ারিকে আজকে আমরা পেয়েছি, যে এই আলাপচারিতায় যে একেবারে যাকে বলে টাইগার প্রভাব, মানে একেবারে বাঘের মতন কথা বলছেন, এই কথা অন্য কোনো চ্যানেলে কখনো বলেছেন কিনা আমি জানি না, আমি তো দেখিও নি। তবে আজকে একটা অন্যরকম জিতেন্দ্র তিওয়ারিকে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। জিতেন্দ্রদা, এই যে কথাটা আপনি বললেন, আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে আমাকে ফিরতেই হচ্ছে। আপনাদের একটা সংস্থা আছে, সেই সংস্থারও আপনি প্রেসিডেন্ট, আপনারা চলচ্চিত্র উৎসব একটা করে থাকেন, যেটা SRFTI এর, মানে একদম সত্যজিৎ রায় ফিল্ম ফেডারেশনের টেলিভিশন এর যেটা অন্তর্ভুক্ত। এইটা কি কালচারাল ডিস্ট্রিবিউশন যে কথাটা বলছেন, মানে আমরা কি মানে একটা ডিফারেন্ট জিতেন্দ্র তিওয়ারিকে দেখতে পাই তো, মানে পলিটিক্যাল না, শুধু ফিল্ম ফেস্টিভ্যাল, কোনো কালচারাল অ্যান্ড লিটারি ফোরাম অফ বেঙ্গল সেই সংগঠন আছে আমাদের। সেই সংগঠন ফিল্ম ফেস্টিভ্যাল যেরকম করে, সেরকম দেখবেন কবিতা উৎসব করেছে, আসানসোলে করেছে, কলকাতায় করেছে, 2 বছর হলো। আমরা প্রদেশ নামে আমাদের পত্রিকা বের করেছি, সেটাতে সারা বাংলা, শুধুমাত্র দার্জিলিংয়ের লেখা আমরা পাইনি, বাংলার সমস্ত জেলা থেকে যারা বাংলা সাহিত্য চর্চা করেন তাদের লেখা। নেপালিটা পাননি? হ্যাঁ, নেপালিটা পাইনি, বাকি সবাই ওই মহালয়া দিন সে পত্রিকা আমাদের হয়েছে। এটা তো করতে হবে, তো এটা করতে হবে, এবং জিতেন্দ্র তিওয়ারি এটা ফিল করেছে যে হোয়াট ইজ বেঙ্গলি। সে কারণে তো আমি চাইছি যে আরো বাকি যাদেরকে বলছে যারা আমার দেশওয়ালি, আমি চাইছি দে শুড অলসো নো। একবার যে বাংলা শেখার চেষ্টা করবে, একবার যে সামান্য বাংলা শেখার রস পেয়ে যাবে না, সে বাংলা কোনোদিন ছাড়তে পারবে না, বাংলাকে কোনোদিন অবজ্ঞা করতে পারবে না। আই ফিল দ্যাটস ওয়াই। কিন্তু তারা একটা না, অন্য কেউ বাংলা শিখতে পারবে না, অন্য কেউ বাংলা পড়া, তার আগেই আমরা একদিকে চেষ্টা করছি যাতে অন্যান্য ভাষার লোকেরা বাংলা শিখুক। অত্যন্ত একটা সিরিয়াস কথা আপনি কিন্তু, মানে এই আলাপচারিতায় আপনি কিন্তু একটা অত্যন্ত সিরিয়াস কথা বলে ফেললেন, যে এই যে চাওয়া পাওয়ার ব্যাপারটা, মানে আমি খুব সরাসরি জিজ্ঞেস করি, তৃণমূল কংগ্রেস কি কোথাও আপনাকে আবার ফিরে পেতে চাইছে? কোথাও একটা হাওয়ায় কথা আছে, মানে ফিরে পাওয়ার কথা আপনি যখন বললেন, দেখো বাবা ঘরের ছেড়ে ঘরে ফিরে আয়, আমার ভুল হয়েছে, তোর ভুল হয়েছে, মানে ব্যাপারটা কি এরকম? মানে কেউ না কেউ কোথাও না কোথাও বলছে, মানে পুরোটাই আমরা হাওয়ায় বলছি না, কোথাও না কোথাও সামথিং ইজ ইন এয়ার। দেখুন, অরিজিৎ সিং এর একটা গান খুব পপুলার হয়েছিল কিছুদিন আগে, আর কবে। তো আমি বলবো যে আর কবে এই গুজব বন্ধ হবে, আমিও বলবো আর কবে এই গুজব বন্ধ হবে। এটা বন্ধ করুন, 4 বছর হলো, এবং তৃণমূল কংগ্রেসও জিতেন্দ্র তিওয়ারির উপর নির্ভর করে চলে না, অনেক যোগ্য ব্যক্তির আছে, আবার জিতেন্দ্র তিওয়ারি চলার পথ একটা আছে, সেই চলার পথে সে চলছে। বারবার এই কনফিউশন তৈরি করার চেষ্টা না করলেই ভালো।
চলো সময়ের সাথে আমরা দেখব যে জিতেন্দ্র তিওয়ারি শেষমেশ সেই অবস্থানটা কোথায় হয়। তবে এরকম একটা মানুষ পাওয়া, যে মানুষের জন্য ভাবছে এবং বাংলার জন্য ভাবছে, বাংলা ভাষার জন্য ভাবছে, এবং যদি সেই বাংলা ভাষা বা যদি কেউ করে, মানে তার যদি বিরোধ করে, সেখানেও কিন্তু বাঘের মতন গর্জে উঠছে। সবটাই শুনবো পরবর্তী অধ্যায়। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, নেবো একটা ছোট্ট বিরতি, আর ফিরে আসবো তারপরেই। সঙ্গে থাকুন। With best compliments, Godavari Commodities Limited, coal trading, coal import, coal logistics and coal mining. Address 18 NS Road, 2nd floor, Kolkata 70001, West Bengal. Contact number +913322426134. Godavari Commodities Limited. ক্ষুদ্র, ছোট, মাঝারি, বৃহৎ উদ্যোগে বিনিয়োগ, ব্যবসার গতিতে ব্যস্ততা, ব্যর্থতা থেকেই সফলতা, সফলভাবে লক্ষ্মী লাভে ভরসা মিলবে কত বুঝিতে। অফলাইন ছেড়ে অনলাইনে কেমন হবে নতুন আইডিয়া? ব্যবসা বাণিজ্যের হারির খবর দেখুন বিজনেস এক্সপ্রেস। লক্ষ্য একটাই, মন্ত্র একটাই, শপথ একটাই, উন্নয়ন। 1962-তে শিল্পপতি বলরাম দেব প্রতিষ্ঠিত এক বিশ্বাসের প্রতীক দে গ্রুপ এন্টারপ্রাইজের কোল মাইন্স ট্রেডার্স প্রাইভেট লিমিটেড জাতীয় সড়ক থেকে রেল পরিকাঠামো, সেতু নির্মাণ থেকে আবাসন, ওপেন কাস্ট মাইন্স থেকে পরিবহন, প্রথম থেকে প্রথম সারিতে আপনাদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আপনাদের পরিষেবায় এনসিপল অ্যান্ড কোম্পানি, কোল মাইন্স সার্ভিস স্টেশন, শ্রী দুর্গা ট্রেডার্স, শ্রী দুর্গা ট্রান্সপোর্ট এজেন্সি, সদর দপ্তর 18/A পার্ক স্ট্রিট, 6/1 স্টিফেন কোর্ট, কলকাতা। সুন্দর জীবনে সুস্থ সমাজ, সুষ্ঠু ব্যবস্থা একান্ত দরকার। সৌহার্দ্য, সহযোগিতা, সমাজকর্ম হোক বা মানব ধর্ম, মূল্যবোধী হোক বা প্রকৃত আদর্শ, প্রচারের মাঝে থাকুক কর্তব্য। নমস্কার, ফিরে এলাম বিরতির পর, এবং বিরতির পর চলবে আরও চর্চা। আমরা অনেক কথা বলবো একটা এমন মানুষের সাথে, যে মানুষটাকে শুনতে চায়, জানতে চায় এই বাংলার প্রচুর মানুষ। এবং শুধু তাই নয়, এই বাংলায় একটা দিক, অর্থাৎ বিশেষ করে এই আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, এই যে অঞ্চল, সেই অঞ্চলের বহু মানুষের একটা আশা কোথাও না কোথাও জুড়ে আছে এই মানুষটার সাথে। তারই নাম জিতেন্দ্র তিওয়ারি, আর তার সাথেই আজকে আমরা আলাপচারিতায় আছি, একান্ত আলাপচারিতায় আছি। জিতেন্দ্র, আরেকবার এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। এবং প্রথমেই বলি আপনাকে যে আমরা যে ব্রেকটা নিয়ে ফিরে এলাম, আমার এই ব্রেকের সময় মনে হচ্ছিল যে এই যে কর্পোরেশন, এই যে মানে এই অঞ্চলগুলো জুড়ে যে হয়ে আছে, সেখানে রাজনৈতিক দলের কথাই যদি আপনি বলেন, কতটাই মিশনারি কাজ করছে, আদৌ কি কাজ করছে? এতগুলো টাকার খরচা হচ্ছে, এতগুলো এর কথা হচ্ছে, তারপরেও এই রাজ্যে একের পর এক কারাপশনের কথা এসছে। রাজ্যের মন্ত্রী জেলে চলে গেছেন, এখনো সেই দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রী জেল থেকে বেরোতে পারেননি। তারপরেও এখানে বিরোধীর জায়গায় আপনারা বসে আছেন, টিম করে আলো জ্বলছে, তার মধ্যে আপনাদেরকে সাঁতার কাটতে হচ্ছে। কতটা এই যে সেটিং এর রাজনীতি, বা রাজনীতির মধ্যে যে সেটিং, মানে কোনটাকে আপনি কিভাবে দেখছেন? না দেখুন, সেটিং এর রাজনীতি বলতে আপনি যেটা ইন্ডিকেট করতে চাইছেন, আমি বলি যে আমরা পলিটিক্যালি শাসক দলকে পরাস্ত করে আমরা এখানে ক্ষমতায় আসতে চাই। বেশ কিছু ব্যক্তি আছেন, তারা মনে করেন যে 356 করে এই সরকারকে ফেলে দেওয়া উচিত, এই সরকারের সমস্ত নেতাদেরকে জেলে ভরে দাও, নিয়ে ক্ষমতায় চলে আসো। এই দর্শনে আমরা বিশ্বাস করি না। ভারতীয় জনতা পার্টি একটা নির্বাচিত সরকার, সে যেভাবে নির্বাচিত হোক না কেন, সে নির্বাচন করতে গিয়ে অনেক ভুল কাজ করুক না কেন, কিন্তু ডেমোক্রেটিক
সিস্টেম রক্ষার্থে একটা দল যখন নির্বাচিত হয়ে যায়, ক্ষমতায় চলে আসে, তাকে সরানোর একটাই পথ হলো পলিটিক্যালি তাকে পরাস্ত করা, এবং সে কাজটাই আমরা করছি। যেহেতু আমরা পলিটিক্যালি তাদেরকে পরাস্ত করতে চাইছি, সে কারণে অনেকে মাঝে মাঝে ওই সেটিংয়ে তত্ত্ব খাড়া করেন। অনেকে বলেন যে আচ্ছা বলুন যে দেশের প্রধানমন্ত্রী একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন না? দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা হবে না? দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটা রাজ্যের সাংসদদের কথা হবে না? এটাকে যদি সেটিং বলা হয় তাহলে তো আমার ডেমোক্রেসি সিস্টেমের উপর আমাদের বিশ্বাস নেই বলতে হবে না। ডেমোক্রেসি তো অবশ্যই থাকবে, এবং সেই ডেমোক্রেসি কার্যত আমাদেরকে চলতে হবে। কিন্তু মানে আমি যে জায়গা থেকে প্রশ্নটা করেছিলাম আর কি, সেইটা বুঝতে না কোথাও একটা জিতেনদা কোথাও একটা সমস্যা হয়। তার কারণ যে পথটা আপনারা, যে রাজনৈতিক পথটা আপনারা চলেছেন দীর্ঘ সময় ধরে, ইররেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট যে আপনি একটা দলে অবস্থান করেছেন, তারপর সেই দলটা ছেড়েছেন বা দল আপনাকে ছেড়ে দিয়েছে, আপনি যেভাবে ব্যাখ্যা করবেন সেটাকে, পরবর্তীকালে আপনাকে অন্য একটা জায়গায় দেখেছি। কিন্তু ওয়ের ইজ দ্য গ্রোথ? এই পুরো বিষয়টাতে ওয়ের ইজ দ্য গ্রোথ? যারা কাজের লোক, সেই কাজের লোকগুলোকে কাজের প্রেক্ষাপটে দেখা যায় না। এটা সাধারণত বলার দরকার নেই, সাধারণ মানুষ হয়তো আলোচনায় কোথাও না কোথাও থাকবে। এটা ভিন্ন বিষয় যে আজকে আমরা এই টেবিলে বসে আলোচনা করছি, কিন্তু এটাকে কি আপনি টোটালি ইগনোর করে দিতে পারবেন? না, দেখুন, এটা তো যারা সরকারে আছে তাদের দায় দায়িত্বের মধ্যে পড়ে। সরকার পরিচালনার দায়িত্ব তারা পেয়েছে, এবার তারা কাদেরকে দিয়ে সে সরকার পরিচালনা করবে, কাদেরকে সামনে রাখবে, কাদেরকে পেছনে রাখবে, কাকে বেশি কাজে লাগাবে, কাকে কম কাজে লাগাবে, কাকে বসিয়ে রাখবে, সে সব সিদ্ধান্ত তাদের উপর। এখানে তো আমাদের কোনো সে থাকতে পারে না। আমরা এটুকু সাধারণ মানুষ হিসাবে জনগণ চাইছে যে সরকারের কাছে তাদের যা প্রাপ্য, সরকারের কাছে তাদের যা প্রত্যাশা, সে প্রত্যাশা যেন পূরণ হয়। সে প্রত্যাশা পূরণ হয়নি, স্বাভাবিকভাবে বিরোধী রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে ওই ইস্যুগুলো তুলে ধরা। সেই ইস্যুগুলো আমাদের দেখবেন যে আমাদের বিধায়করা, আমাদের বিরোধী দলনেতা, তারা অ্যাসেম্বলির মধ্যেও টাইম টু টাইম তোলেন। আগে বিরোধী দলনেতা বলে বোঝা যেত না, এখন টাইম টু টাইম তোলেন, এবং রাস্তাঘাটে মানুষের কাছে আমাদের দলের তরফ থেকে এসে আন্দোলন করা হয়। জিতেন দাদা, মানে আমার তরফে যদি কোনো ভুল হয় অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। তবে আপনাকে বলি, আপনাদের যারা দলের যেই নেতারা, যাদের যে আইকনিক নেতৃত্ব এই জেলাতে বিশেষ করে ধরে নিন এই জেলাটার কথাই বলি, একেবারে পিন পয়েন্ট করি, কোথায় মানে তাদের কি রেসিপ্রোক্রিয়াল ভাবে কোথাও দেখা যায় বা দেখতে পাচ্ছি না? মানে আপনি কি এটা না আমার কথার সাথে একমত হবে না? ভিজিবিলিটি মানে আপনি কি চাইছেন যে আমাদের বিধায়করা গিয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের মাথা ফাটিয়ে দেবে? না, কি করবে তারা? আমাদের বিধায়করা কিভাবে কাজ করবে সেটা তো আমাদের দেশের যে কনস্টিটিউশন, বিভিন্ন স্ট্যাটিউট, তার মধ্যে তো ডিসক্রাইব করা আছে, তার বাইরে তারা যেতে পারবে না। ঠিক তার মধ্যেই তাদেরকে কাজ করতে হবে, এবং কাজ করা সেই পরিসরটা যদি কেড়ে নেওয়া হয়, আপনি বলুন না যে আমাদের বিধায়করা রেকমেন্ড করলেও তাদের বিধায়ক তহবিলের যে কাজ, সেটাও ডিএম অফিস থেকে স্যাংশন হবে কি হবে না, সেটা তৃণমূল কংগ্রেস ইচ্ছার উপর নির্ভর করে। তারা যদি কোনো প্রস্তাব দেন, সে প্রস্তাব আলটিমেটলি দিল্লি অবধি যাবে কি যাবে না, সেটা তৃণমূল কংগ্রেস ঠিক করবে। তো তারা তো নিজের ইচ্ছা চলতে পারেন না, তাদেরকে সংবিধান যে অধিকার দিয়েছে, বিভিন্ন স্ট্যাটিউটে তাদের যে ভূমিকা বলা আছে, সেই অনুযায়ী তারা কাজ করার চেষ্টা করছে। শাসক দলের সদিচ্ছার উপর নির্ভর করে বিরোধীকে কত কাজে লাগানো যাবে। আপনি বলুন যে একসময় আমরা শুনেছি যে নেহরুজি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন অটল বিহারী বাজপেয়ীকে ফরেনে পাঠানো হতো, একদম ওই পার্লামেন্টের কথা আমরা শুনেছি। আর এখানে বিরোধী দলনেতার সঙ্গে কোনো আলোচনা করা হয় না, আসানসোলে বিরোধী বিধায়কদের সঙ্গে কোনো আলোচনা করা হয় না। উল্টো তারা যদি কোনো আলোচনা করতে চায় তাদেরকে বস করিয়ে দেওয়া, তাদের কথা না শোনা, তাদের অবজ্ঞা করা, এই দর্শন যদি প্রতিষ্ঠিত হয় বাংলায়, তাহলে কি করে ডেমোক্রেটিক সিস্টেম আমরা ইনট্যাক্ট রাখতে পারবো? তার মানে আপনি বলছেন যে ডেমোক্রেসিতে কোথাও না কোথাও একটা অন্তত এই আসানসোল বা দুর্গাপুর এই মানে প্রত্যন্ত এই জায়গাটাতে মানে ভীষণভাবে একটা, দেখুন, আমি তো আসানসোলের বাইরেও খোঁজ খবর তো রাখি, অনেক আপনাদের মতো অনেকের সঙ্গে পরিচয়, তাদের মাধ্যমে যেটা জানতে পারি যে পুরো বেঙ্গলে একই অবস্থা। এবং যে হাইকোর্টের টাইম টু টাইম তো অবজার্ভ করছে যে বেঙ্গলে তো ল অফ দ্য রুলার চলছে, যারা শাসক তাদের আইন চলছে, আইনের শাসন তো এখানে চলছে না। এটা তো আমরা বলছি না, হাইকোর্ট অবজার্ভ করছে। তো তারা তো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এ ধরনের মন্তব্য করে না, তারা বিভিন্ন ঘটনাবলী দেখার পর হাইকোর্ট এই সিদ্ধান্তে আসে।
তো এটা আমার মনে হয়, এবং হাইকোর্ট যখন বিভিন্ন সময় এই ধরনের অবজারভেশন দেয়, তারপর সরকারের কি উচিত যে সেটাকে নিজেকে কিছুটা রেকটিফাই করা। কিন্তু এখানে উল্টোটা হয়, যে জাস্টিস এই ধরনের মন্তব্য করলেন তার ঘরের সামনে পোস্টার যেতে না। একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করে, মানে এটা আমার জাস্ট একটা ব্যক্তিগত জায়গা থেকে আমার জানতে ইচ্ছে করে, মানে ধরুন কালকে হাইপোথেটিক্যালি, মানে বলছি এটা উদাহরণস্বরূপ, যে ধরুন কালকে এরকম একটা হলো যে একটা নির্বাচন, কোনো একটা নির্বাচন হলো আর কি, আর সেই নির্বাচনে আপনি কোনো দল নেই, মানে আপনি একজন ব্যক্তি লড়ছেন, আর একজন একটা ব্যক্তি লড়ছে, আর তৃতীয় একজন ব্যক্তি লড়ছে, এরকম 3-4জন 5জন লড়ছে, তার মধ্যে থেকে যদি মানে এরকম যদি একটা লড়ালড়ির বিষয় হয়, তাহলে কি মানে এগিয়ে কে থাকবে? মানে দেখুন, এই ধরনের প্রশ্ন, কাল্পনিক প্রশ্নের উত্তরও কাল্পনিক হবে, এবং কল্পনার জীবনে আমি যথার্থ জীবনে থাকি না, আমি যথার্থ জীবনে থাকি, এবং যথার্থ জীবনের অভিজ্ঞতাই আমার আছে। কল্পনার জগতে আমি থাকি না, ন্যাচারালি কাল্পনিক প্রশ্নের উত্তর দেওয়া মানে সেই পাণ্ডিত্য আমার নেই। দর্শকদের একটা কথা বলি, একটা হিন্দিতে কথা আছে যে খাবো কি দুনিয়া মে মত বসনা, অর্থাৎ একেবারে এমন একটা দুনিয়ায় তুমি যাবে না যে দুনিয়াতে শুধু কল্পনা এবং কল্পনা। বিশ্বাস করুন, আমরা কিন্তু কোনো কল্পনার কথা বলছি না। মাটি ছুঁয়ে যে মানুষটা আছে, সেই মানুষটাকে নিয়েই কিন্তু আজকের আমাদের এই বৃহৎ আলোচনা। আর এই আলোচনায় আমরা কোনো মতেই কোনো ছোট্ট একটা তিল, ছোট্ট একটা সর্ষের মতন বালির কণাকেও আমরা ছেড়ে যাব না। চেষ্টা করব এই সময়ের মধ্যেই আপনাদেরকে এই পুরো বিষয়টা নিয়ে সমৃদ্ধ করার। ফিরে আসবো একেবারে জিতেন্দার কাছে। জিতেন্দা, আপনি যে কথাটা বললেন, একেবারে আপনার কথাটাকে আমি মেনে নিলাম। আপনি আমাকে একটা কথা বলুন, এই যে বেলটা, এই যে একেবারে রানীগঞ্জ, একদম দুর্গাপুর, এই যে টোটাল এই যে টোটাল কলিয়ারি বেল্টটা, ইজ দিস রানিং ফাইন? মানে এটা কি ঠিকঠাক চলছে বলেই আপনার মনে হচ্ছে? দেখুন, এটা তো আমার চেয়ে ভালো উত্তর তো টাইম টু টাইম মাননীয় মুখ্যমন্ত্রী দেন। মাননীয় মুখ্যমন্ত্রী যখন প্রেস মিট করেন, বিভিন্ন জেলা নিয়ে যখন মন্তব্য করেন, সেটা তো লাইভ স্ট্রিমিংয়ে দেখা যায়। তখনই আপনি দেখে নেবেন আসানসোল, দুর্গাপুর নিয়ে উনি কী মন্তব্য করেন, বিভিন্ন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যারা আছে তাদের নিয়ে কী মন্তব্য করেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যারা আছে তাদের নিয়ে কী মন্তব্য করেন, পলিটিক্যাল তার যারা রিপ্রেজেন্টেটিভ আছে তাদের নিয়ে কী মন্তব্য করেন, সেটা তো আমার চেয়ে বেটার আপনি জানেন। এবং এটা তো আমার আর বলার প্রয়োজন নেই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলে দিচ্ছেন যে এভরিথিং ইজ নট গোয়িং ফাইন, তাহলে আমার আর আলাদা করে বলার প্রয়োজন কি আছে? না, দেখুন, একজন অভিভাবকের জায়গা থেকে তিনি তো বলতেই পারেন যে এই এটা ঠিক হচ্ছে না, এটাকে ঠিক করতে হবে। না, উনি তো সমস্ত জেলাতে এটা বলছেন না যে ঠিক হচ্ছে না। উনি সমস্ত জেলা কি বলছেন যে তাহলে মানে জেলা টু জেলা এখানে একটা ভেরিয়েশন আছে, সমস্ত জেলায় গিয়ে বলছেন যে ঠিক হচ্ছে না। উনি তো বাঁকুড়া নিয়ে বলছেন না যে ঠিক হচ্ছে না। না, বাঁকুড়ায় তো মানে অনেক সময় মানে এরকম তো কিছু হয়নি বলে হয়তো বলেননি। হ্যাঁ, তার মানে উনি নিজে বলছেন যে পশ্চিম বর্ধমানে ঠিক হচ্ছে না সব, পূর্ব বর্ধমান নিয়ে খুব বেশি কিছু বলেন না, তো পশ্চিম বর্ধমান নিয়েও বলেন। তার মানে আমাদের যে বেশি খবর ওনার কাছে আছে। প্রশ্ন হলো যে যেটা উনি বলেন সেটা রেকটিফাই করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি? আমাদের চোখে তো পড়ছে না। মানে তাহলে কি আপনার মানে আপনি কি বলবেন, মানে এটা যদি আপনাকে কেউ সংস্কার করতে দিত, আপনি কি বলবেন যে রাজনৈতিক একটা দূত পাঠানোর কথা, বা কি? আমাকে এই সংস্কার করার দায়িত্ব কেউ দেবে কেন? আর ভারতীয় জনতা পার্টি পাওয়ারে এলে সংস্কারের প্রয়োজন হবে না। ভারতীয় জনতা পার্টি সংস্কারী দল, তাদের একটা আলাদা সিস্টেম আছে, সেই সিস্টেম স্টার্ট হলেই, সেই সিস্টেম এলেই অটোমেটিক্যালি সব ঠিক হয়ে যাবে। কিন্তু তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে, এবং সেই দিনটার জন্য আমরা ওয়েট করছি। না, তাহলে কি মানে এইটা কি আপনি ধরেই নিচ্ছেন যে মানে যতদিন ভারতীয় জনতা পার্টি না আসবে ততদিন আমরা বসে থাকবো, এবং ততদিন ঘষে মেজে এইভাবে চলবে? মানে বিষয়টা তাহলে আমার কি করা উচিত? আমার তৃণমূল কংগ্রেসের যে কোর কমিটি মিটিং, সেটাতে জোর করে ঢুকে যাওয়া উচিত, আর বলা উচিত যে আপনার নেতারা ঠিক কাজ করছে না, আমি পরামর্শ দিচ্ছি। আমি এই প্রসঙ্গে জিজ্ঞেস করছি, এরকম কোন তৃণমূলের নেতা আছে মানে যে এসে আপনাকে বলে যে ভাই জিতেন্দা, মানে অফ দ্য রেকর্ড এসে আপনাকে কি কোথাও বলে যে খুব কষ্টে আছি, মানে আমার কথা কেউ শুনছেই না? তাদের কষ্টের কথা তারা আমাদের সঙ্গেও শেয়ার করে, আবার আপনাদের সঙ্গেও শেয়ার করে। এবার আমরা আলাদা করে কথা বলে নেব কমন কিনা। যারা আমাদের সঙ্গে শেয়ার করে তারাই আপনাদের সঙ্গে শেয়ার করে কিনা, এটা এই প্রোগ্রামের পর আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। কিন্তু তারা বলে এটা তো ঠিক, আপনাকেও বলে আমাকেও বলে। না, মানে এইরকম একটা যদি পরিস্থিতি হয়, তাহলে সমগ্র রাজনৈতিক পরিস্থিতি এবং যে সরকার যেভাবে চলছে বা যে পরিকাঠামোতেই চলছে, সেইটা নিয়ে কি তাহলে প্রশ্ন? দেখুন, আমি ফিল করি যে দক্ষতার কিন্তু অভাব নেই। পুলিশকে
যে কাজের জন্য পুলিশ আছে সে কাজ করার স্বাধীনতা তাদেরকে যদি দেওয়া হয় তারা ঠিক কাজ করবে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তাদেরকে যদি স্বাধীনতা দেওয়া হয় যে না কোনো ইন্টারফারেন্স থাকবে না, তোমাদের যেটা করা উচিত সেটাই করো, পলিটিক্যাল একদম একদম থাকবে না, তাহলে তারা করবে। কিন্তু আমাদের বেঙ্গল পুলিশ এমন, আমি বলবো না দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না, কিন্তু তাদেরকে তো সে কাজটি করতে দিতে হবে। তারা দক্ষতার সঙ্গে কাজ করতে গেলে তাদের এমন জায়গায় পোস্টিং করে দেওয়া হবে যে পরিবারের সঙ্গে হয়তো বৃদ্ধা মা আছেন, তাকে ছেড়ে হয়তো 6 বছর থাকতে হবে, সে কি করবে? এটা তো এনকারেজ করতে হবে, হ্যাঁ তুমি ভালো কাজ করেছো এনকারেজ করতে হবে, তো সেটা না করে ভালো কাজ করলে তাকে ডিসকারেজ করা হবে, তাকে শাস্তির কোপে পড়তে হবে। ন্যাচারালি তারা বুঝে গেছে যে চলো ভাই সরকার যা আছে, শাসক দল যা চাইছে সেটাই করি, আমি কি করব। তো এটা আমার মনে হয়, এবং এটা তৃণমূলে ভালো হচ্ছে না। এটাতে অ্যাডমিনিস্ট্রেশন, আমি পার্সোনালি ফিল করি যে কোনো সরকারে অ্যাডমিনিস্ট্রেশন যদি আইন মেনে কাজ করে তার সুফল কিন্তু শাসক দল পায়। আর যদি পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হয় তার সুফল কিন্তু তৃণমূল কংগ্রেস পাবে। একদম ঠিক বলেছেন, মানে খুব আপনি একদম কারেক্টিভ জায়গায় কথা বলেছেন, কিন্তু বুঝতে যেটা অসুবিধা হচ্ছে না, যে ধরুন দুটো পুলিশ অফিসারকে নিয়ে, দুটো আইপিএসকে নিয়ে, দুটো আইএএসকে নিয়ে, মানে যেখানে আমরা একটা সময় দেখেছি যে একটা শিডিউল, একটা ফর্মেটি, একটা প্যারিটি থাকতো, আমি প্যারিটি শব্দটাকে ব্যবহার করলাম, যে সেইটা করে হতো। এখন কি আপনার মনে হয় সেটা হয়? মানে সেই জায়গাতেও তো মানে দুমদাম করে একটা বদলি হয়ে গেল, দুমদাম করে একটা গিয়ে চলে এলো, মানে যার যাওয়ার কথা না সেই চলে গেল। এটা পর্যন্ত হয়েছে যে নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গল, মানে আগে তো এইগুলো দেখা যায়নি যে মানে পুলিশের ক্ষেত্রে বা যে যারা সার্ভিসেবল ফোর্স সেইখানের ক্ষেত্রে এই ধরনের রদবদল, মানে কোনো নর্থ বেঙ্গল থেকে কোনো সাউথ বেঙ্গলে কোনো পুলিশকে নিয়ে চলে আসা, বা সাউথ বেঙ্গল থেকে কাউকে এখানে, এই ধরনের তো রদবদল হবে। পুলিশে যারা চাকরি করে তারা জানে, কিন্তু আপনি যেটা বলছেন একমত আমি, তার মধ্যে একটা সিস্টেম থাকবে, এই সিস্টেমে সব রদবদল বলা। কারো কোনো ব্যক্তির ইচ্ছার উপর কোনো তৃণমূল কংগ্রেস নেতার কথা শুনলো না বলে তাকে চলে যেতে হবে। প্রথম তো এটা ভেরিফাই করা উচিত যে সে যে কাজটি করতে অস্বীকার করেছে সে আইনসম্মত কাজ করেছে না আইন বহির্ভূত কাজ করেছে। যদি সে দোষ করে থাকে নিশ্চয়ই তার শাস্তি হবে, কিন্তু দোষ না করলে, যেহেতু তৃণমূল কংগ্রেসের কথা না শোনাটাই যদি তার দোষ হয়ে যায় আর সে কারণে তাকে শাস্তির মুখে পড়তে হয়, তাহলে সিস্টেম কলাপস করবে, এবং সে কারণে সিস্টেম কলাপস করছে। তাহলে আপনি যদি শাস্তিরই কথা বলেন, আর যদি আপনি কার্যত যদি বলেন যে না একেবারে একটা পানিশমেন্টের কথাই বলেন, তাহলে এই যে ধরুন মানে আমরা তো সাধারণভাবে এই টেবিলে বসে আলোচনা করব কি করব না এটা নিয়েই 10 বার ভাবতে হয় যে না এইটাকে আনা যাবে, বা এইটাকে কি আমরা অন এয়ার অন টেলিভিশন বলবো, আমরা দর্শকদের সামনে বলবো। বাট দ্য ফ্যাক্ট ইজ যে কয়লা নিয়ে কোনো কথাই হচ্ছে না, মানে যা আছে ইট ইজ সাবটেল, মানে একেবারে কোথাও না কোথাও চোরাবালির মতন চুপ হয়ে আছে, মানে খবরের জায়গা থেকেও কেউ কোনো কথা বলছে না, বা সাধারণ মানুষের জায়গা থেকে কথা বলছে না, প্রশাসন তো দূর কাবাদ। কি বলবেন এই যে কয়লা নিয়ে এতগুলো বিষয়বস্তু হচ্ছে, এ তো আপনারাও জানেন না, আমরা জানলেও এটা দেখার দায়িত্ব কার? আমার ক্ষমতা আছে, আমার ক্ষমতা আছে যে আমি একটা পুলিশ অফিসারকে বলতে পারবো, কিন্তু বিরোধী করছে তো, আমরাই তো করছি, যেটুকু বিরোধিতা করার আমরাই তো করছি। কিন্তু আপনাকে বুঝতে হবে যে গণতান্ত্রিক সিস্টেমে বিরোধীদের যে ভূমিকা তারা পালন করছে সেটাকে মর্যাদা দিতে হবে। তো বিরোধীরা বলছে, আপনি বলছেন যে আমি হাউসে গিয়ে দাঁড়িয়ে বিরোধিতা করলে তাহলে আমাকেও সেই ইকুয়াল মর্যাদা দিতে হবে, শুনতে হবে আমার কথা, হাউসেও শুনতে হবে, মাঠে ঘাটেও। আমাদের তো বিধায়করা, আমাদের নেতৃবৃন্দ, আমাদের মন্ডল প্রেসিডেন্টরা, জেলা প্রেসিডেন্ট, আরো যারা পদাধিকারী, তারা একটু টাইম টু টাইম এর বিরুদ্ধে কথা বলছে। কারা বলছে? এই যে বেআইনি কর্মকাণ্ডের কথা আপনি বলছেন তার বিরুদ্ধে কারা বলছে? বিজেপি তো বলছে, আর তো কেউ বলছে না। কিন্তু আপনি যদি ঠিক করেন, তুই বলবি, বল তুই কি করে নিবি, আমরা যেরকম চলছি সেরকম চলবো, তাহলে কিছু করার নেই। তাহলে ওয়েট করতে হবে যে ভাই তুমি বিদায় নাও, তারপর আমাদের হাতে ক্ষমতা এলে আমরা এগুলো সব পরিবর্তন করবো। তাহলে দুটো জিনিস জানালো, মানে জিন্দা, মানে দুটো জিনিস জানালো, মানে একটা হচ্ছে যে একটা বড় সময়ের অপেক্ষা করা, অর্থাৎ একেবারে আপনাকে কনস্টিটিউশনালি 5টা বছর আর 1 বছর 2026 কথা আমি বলছি, 5টা বছরের জন্য অপেক্ষা করা, আর সেই 5টা বছরের যদি আমরা ভাগ করি তাহলে 2026-এ মুখোমুখি হব। যদি তাই হয় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের একটা বড় ক্রাইসিস কিনা এটা আপনারা বিরোধীরা ঠিক করবেন, মানে যারা বিরোধী পক্ষে আছেন। একেবারে সরেআম দেখা যাচ্ছে, খোলা রাস্তায় দেখা যাচ্ছে, মানে একেবারে দিনের আলোর মতন চকচক যে তৃণমূল একটি ওয়ান সিঙ্গেল দল, এবং সেই একটি দলেতে দুটো বেসিক ফ্র্যাকশন লোকে বুঝেই উঠতে পারছে না কে অভিষেক
আর কে মমতা? যদি এই প্রশ্ন আসে তাহলে গতদিনেও এরকম হয়েছে যে দল থেকে বহিষ্কৃত হতে হয়েছে তার দলের একটি লোককে, যেহেতু সে অভিষেক ঘনিষ্ঠ, এবং অন্যদিকে মমতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন দায়িত্বভার নিয়ে নিয়েছেন, বলছেন সার্বিকভাবে বলছেন যে সমগ্র দায়িত্ব আমার হাতে। এই যে একটা সাধারণভাবে কনফিউশন সাধারণ মানুষের কাছে, আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনার এই পরিসরটা অনেক, আপনি অনেক দূর ট্রাভেল করেছেন রাজনৈতিকভাবে, কিভাবে দেখছেন আপনি এটাকে, হাউ টু সলভ ইট? দেখুন, এই প্রশ্নের উত্তর তো সেই ছাত্ররা দিতে পারবে যারা ওই বিদ্যালয়ে পড়াশোনা করে। আমাদের তো স্কুলটাই আলাদা। তৃণমূল কংগ্রেসের বিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা উত্তর দিতে পারবে যে আপনি যে দুই লিডারের কথা বললেন, কার তৃণমূল কংগ্রেস চলছে, কি ডিফারেন্স আছে, এবং আমাদের এটা নিয়ে মাথা ব্যথাও নেই। আমরা কেন ভাবতে যাবো বলুন? ওদের মধ্যে কার কর্তৃত্ব আছে, কে কারকে শেষ করছে, কে কাকে শোকজ করছে, আমরা কেন দেখতে যাব? আমাদের দায়িত্ব না এটা। আমরা দেখব যে এক্স হোক আর ওয়াই হোক, বাংলার মানুষের কি হচ্ছে, বাংলার মানুষের ভালো কিছু হচ্ছে কি, বাংলার মানুষের কিছু ভালো হলে আমরা খুশি, বাংলার মানুষ কষ্ট পেলে আমরাও দুঃখ পাই। জাস্ট এটুকু আমাদের চিন্তা ভাবনা, এটুকু আমাদের চাওয়া পাওয়া। একটা দলের ইন্টারনালি কি হচ্ছে, কার হাতে কি ক্ষমতা থাকছে না থাকছে, এটা আমাদের দেখার বিষয়ও না, আমরা দেখতে যাবো না। আর সেখানে আমাদের কন্ট্রোল নেই যে ধরে নিন আমি বুঝে গেলাম যে মিস্টার এক্স ভালো, মিস্টার ওয়াই ভালো, আমি কি সে চেঞ্জ করে দিতে পারবো? মানে একটু রসিকতা করেই বলি যে আমার সাথে বাইরে, আমি তার নাম করতে পারবো না, বাইরে কারোর সাথে আমার কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে আপনি তো এই রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার পরশরটা অনেক বড়, আপনি মোটামুটি পিএইচডি করে বসে আছেন, আপনি এ পক্ষও চেনেন, আপনি ও পক্ষও চেনেন। ব্যাপার হচ্ছে যে এখন এ পক্ষের কতজন আপনার থেকে শুনছে, ও পক্ষের কতজন আপনার থেকে শুনছে। সেই ভদ্রলোক বলছিলেন আমায় যে দাদা ওইসবের মধ্যে যাবেন না, উভয় পক্ষই এক পক্ষকে শুনছে, তো আপনাকে এক পক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। এটা যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে যে মানে ঠিক আছে, আমার কিছু গুরুত্ব আছে, আর কি বলে, এটা শুনে ভালো লাগলো। কিন্তু এটা হয় না। একটা রাজনৈতিক দলের কর্মীরা, একটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক দলের নেতা ব্যক্তির সঙ্গে তারা পার্সোনাল রিলেশন আপনি রাখতে পারেন, কিন্তু পলিটিক্যাল অ্যাডভাইস অন্য কারো কাছে নেবেন এটা আমার বিশ্বাস হয় না। তৃণমূল কংগ্রেস যারা করে তারা নিজের নেতাদের কাছে পরামর্শ নেবে, আমার কাছে কেন পরামর্শ? হ্যাঁ, ব্যক্তিগত রিলেশন রাখতেই পারেন, কিন্তু পরামর্শ আমার কাছে কেন? আরে আমার গুরুত্বপূর্ণভাবে দুটো প্রশ্ন থাকবে আপনার কাছে। ধরুন 26-এ নির্বাচন আছে, এই 26-এর নির্বাচনের দিকে কলকাতার মানুষ, মানে পশ্চিমবাংলার মানুষ ভীষণভাবে তাকিয়ে আছে যে কি হবে। একটা গোষ্ঠীর কথা হচ্ছে যে রদবদল হতে পারে, কেন 2011 আমরা দেখেছি, কেউ সেই সময় ভাবিনি যে কমিউনিস্টদেরকে এইভাবে চলে যেতে হবে, সিপিএমকে, লেফট ফ্রন্টকে এইভাবে চলে যেতে হবে, 34 বছরের সরকার। এখনও কেউ এটা ভাবতে পারছে না যে তৃণমূলকে বাদ দিয়ে কিছু ভাবতে পারছে না, কিন্তু সেখানে আপনার মতন লোকেদেরও উদাহরণ আছে যারা তৃণমূলকে ছেড়ে তারা ভারতীয় জনতা পার্টিতে এসছেন এবং তার ভালো মন্দটাই আপনারা মানুষের সামনে রাখছেন। আমার দুটো প্রশ্ন, 2026-এ আপনি কোথা থেকে ক্যান্ডিডেট হবেন? পাণ্ডবেশ্বর? দেখুন, আমি তো এটা আমার একটা প্রশ্ন, আমি তো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট না, আমি একটা দলের একনিষ্ঠ কর্মী। দল ক্যান্ডিডেট আদৌ করবে কিনা, করলে কোথা থেকে করবে, না অন্যান্য কাজে লাগাবে, না কোনো ক্যান্ডিডেট ইলেকশন এজেন্ট করবে, না প্রচারের দায়িত্ব দেবে, সেটা সবটা দল নির্ভর করবে। আমি ওইভাবে বলে দিতে পারি না এটা আমি ক্যান্ডিডেট হচ্ছি। দলের কথাই যখন বললেন, এই যে আপনি একনিষ্ঠ, এই যে আপনার একটা ডেডিকেশন দলের প্রতি, এইটা যে আপনি দেখাচ্ছেন, সেই জায়গা থেকে যদি আমরা আবেগী জিতেন্দ্র তিওয়ারিকে দেখি, মানে এইটা কি কোথাও আমরা কখনো দেখতে পাবো যে আবেগী জিতেন্দ্র তিওয়ারি, দিদিমণি একবার বললেন যে আরে জিতু আয়, মানে ব্যাপারটা কি ফিরে যাওয়াটাও কি আমরা এইভাবে দেখতে পারি? আমি তো বললাম যে এটা মার্কেটে অনেকে এগুলো করে লাভ হয়, পলিটিক্যাল লাভ হয়, সে কারণে এগুলো ঘটান। ভারতীয় জনতা পার্টি আমি যেদিন জয়েন করেছি, আমি কৃতজ্ঞ তাদের কাছে, তারা সে পরিবারে আমাকে সদস্য করেছে। তৃণমূল কংগ্রেস থেকে কেউ আমাকে তাড়িয়ে দেয়নি, বের করে দেয়নি। আমার মনে হয়েছে, যতদিন মনে হয়েছিল যে একসঙ্গে কাজ করতে পারবো, কাজ করেছি, এবং এটা আমার ডেমোক্রেটিক রাইট। বারবার বলা হয় এই দল ছেড়ে ওইখানে গেল, এটা তো ডেমোক্রেটিক রাইট, আমার কনস্টিটিউশন আমাকে এই অধিকার দিয়েছে। জনগণের যেরকম অধিকার আছে, যাকে ভালো লাগবে তাকে তারা ক্ষমতায় আনবে, যাকে আজ ক্ষমতায় আনলো কাল তারা ডিসস্যাটিসফাইড, তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। অ্যাজ এ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আমার এটা অধিকারের মধ্যে পড়ে, যে দলের সঙ্গে আমার কমফোর্টেবল ফিল করছি। আমি মনে করছি যে আমি যে স্বপ্ন নিয়ে এসেছিলাম
আমি সমাজের জন্য যে কাজ করতে চেয়েছিলাম এই দলের সঙ্গে থেকে সে কাজটা করা যাবে, আমি ওদের সঙ্গে কন্টিনিউ করব। আমার যখন ফিল হবে যে না আমি সেটা পারছি না, আমি বিচ্ছেদ করব, আমি অন্য দল যে আমাকে কাজ করার সুযোগ করে দেবে তার সঙ্গে কাজ করব। এটার মধ্যে তো মানে অপরাধের কিছু নেই, এবং একদম ভারতীয় জনতা পার্টি আমাকে সে সুযোগ করে দিয়েছে, তার জন্য তাদের কাছে কৃতজ্ঞ। সদাবাজি অবশ্যই এটা দর্শক মনে রাখতে হবে যে আজকে যে জিতেন্দ্র তিওয়ারির কাছে আমরা যে কথাগুলো শুনলাম, অত্যন্ত মূল্যবান কথা বলে অন্তত আমার মনে হয়েছে। বাকি আপনারা বলবেন, আপনারা আমাদেরকে ফিডব্যাক দেবেন এবং সেই ফিডব্যাক নিয়ে অবশ্যই আমরা আপনাদের কাছে আবারও ফিরে যাব। কিন্তু দেখতে থাকতে হবে তার জন্য এক্সপ্রেস নিউজ এবং অবশ্যই এই এক্সপ্রেস অনলাইন, সেখানে আমরা বিশেষভাবে তুলে ধরি সেই মানুষগুলোকে, যে মানুষগুলোকে আপনারা দেখতে চান বা শুনতে চান। একেবারে শেষ পর্যায়ে, এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে জিতেন্দ্রদাকে আমি জিজ্ঞেস করব যে জিতেন্দ্রদা, যেরকম হাইপোথেটিক্যালি যদি এরকম হতো যে ঘটনাচক্রে আপনাকে বিজেপি, ভারতীয় জনতা পার্টি এই দায়িত্ব দিত যে জিতেন্দ্র তিওয়ারি আপনি ডিসাইড করুন যে পশ্চিমবাংলায় আপনি কিভাবে ফরম্যাট করবেন, তাহলে জিতেন্দ্র তিওয়ারি কি করতেন? দেখুন, পলিটিক্যাল অ্যাক্টিভিটি আমাদের কি হবে, পলিটিক্যাল দায়িত্ব দল দেবে, সে দায়িত্ব কিভাবে পালন করা হবে, অনেক কিছু মিডিয়ার সামনে ডিসক্লোজ করা যায়, আবার অনেক কিছু মিডিয়ার সামনে ডিসক্লোজ করা যায় না। আমাদের রণকৌশল কি হবে সেটা তো মিডিয়ার সামনে ডিসক্লোজ করা সম্ভব না। তাহলে 2026 অব্দি দর্শক এই রণকৌশল থাকবে এবং এমন একটা মানুষ আমাদের সাথে জুড়ে থাকবেন পলিটিক্যালি, নন পলিটিক্যালি। তার কারণ জিতেন্দ্র তিওয়ারির মতন মানুষকে হয়তো রাজনৈতিক প্রেক্ষাপটে ঠিক যতটা দরকার, ঠিক ততাধিকভাবেই সাধারণ জায়গা থেকে, সাধারণ মানুষের চাহিদার জায়গা থেকেও কিন্তু ততটাই দরকার। অকপট আজকে কথা বললাম জিতেন্দ্র তিওয়ারির সাথে, এবং জিতেন্দ্র তিওয়ারি সাধারণভাবে মানুষকে কি বার্তা দেবেন শেষ বেলায় সেটা একবার অবশ্যই তার থেকে জেনে নেব। জিতেন্দ্রদা, আপনার থেকে যেটা জানার, যে সাধারণভাবে আসানসোল, দুর্গাপুর এবং আপনার কনস্টিটিউয়েন্সি সংলগ্ন সাধারণভাবে সমগ্র পশ্চিমবাংলার মানুষকে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? দেখুন, আমি এটুকু বলবো যে যারা গুণী ব্যক্তি, প্লিজ আপনারা পলিটিক্সে অংশগ্রহণ করুন। ভালো লোকেরা যদি বাড়িতে বসে থাকে তাহলে দুষ্ট লোকেরা সমাজের কর্তৃত্ব দুষ্ট লোকেদের হাতে চলে যাবে। প্লিজ বসে থাকবেন না। আপনি যদি সমাজে যে ধরনের বাংলা আপনারা চান, সেই বাংলা যদি তৈরি করতে চান, তাহলে প্লিজ পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে যে দলেই আপনার পছন্দ হোক না কেন, যে দর্শনে আপনি বিশ্বাস করুন না কেন, কিন্তু এই কর্মকাণ্ডের বাইরে থাকবে না, এইটুকু অনুরোধ আমার থাকবে। দর্শক, আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আমার মনে পড়ছে সেই পুরোনো দিনের কথা, যেদিনকে ভারতীয় রাজনীতিতে এবং ভারতীয় পলিটিক্সে একজন মাথাচাড়া দিয়ে উঠেছিল। ভদ্রলোকের নাম ছিল টি.এন. সেশন। তিনি বলেছিলেন, আরবান ভোটার আর ভেরি শাই। উনি বলেছিলেন যে শহরের ভোটাররা ভীষণ চাই, আর সেই কথাই আজকে কিন্তু শোনা গেল একেবারে জিতেন্দ্র তিওয়ারির মুখে, যে আপনারা আসুন এই ডেমোক্রেসির মহাসংগ্রামে নিজেদেরকে জুড়ুন এবং নিজের আওয়াজ তুলুন, নিজেকে সংঘবদ্ধ করুন, এবং একই সাথে যা সমস্যা আছে সমস্যা বলে করুন। তার কারণ কোনো যুদ্ধই যুদ্ধক্ষেত্রের বাইরে থেকে করা যায় না, অন্তত মহাভারত তাই বলছে। এমনটাই কিন্তু বলে গেলেন জিতেন্দ্র তিওয়ারি। জিতেন্দ্রদা, আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আপনি আমাদেরকে এই সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময় থেকে আমাদের বের করে আমাদের সাথে এই আলাপচারিতা করার। এরকমভাবে আমরা আরও অনেক এরকম গেস্টকে নিয়ে আসবো, ব্যক্তিত্বকে নিয়ে আসবো, যারা আপনাদেরকে বলবেন, এবং আপনারা যাদেরকে শুনতে চাইছেন অবশ্যই আমাদেরকে জানাবেন সেই কথা, যে আপনারা কাদেরকে শুনতে চাইছেন, কাদেরকে বলছেন, কাদেরকে জানতে চাইছেন, সবটাই আমরা শোনাবো, আমরা দেখাবো, এবং আপনাদের সাথে অবশ্যই প্রতিদিন আমাদের একটা সংযোগ থাকবেন। ঠিক ততক্ষণ দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। আজকের জন্য সবাইকে গুড বাই, নমস্কার অ্যান্ড থ্যাংক ইউ। ভালো থাকবেন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ,
খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।